নমস্কার। টিম থ্রিল চার্জারের আজকের বিশেষ নিবেদন লেখিকা শিউলি মণ্ডল সামন্তর কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির গোয়েন্দা অ্যাডভেঞ্চার কাহিনী ২০ বাষ্প। আজকের গল্পের সূত্রধার আমি অভিক। গল্প পাঠে ও বৃশ্চিকের চরিত্রে শুভধর, রুদ্রপ্রিয়র চরিত্রে দীপম, মুখ্য চরিত্রে সৌরভ সাহা, দেবযানী, বর্ণালী, সৃজিতা, অর্কুন, কৌশিক এবং আমি অভিক। শব্দ সংযোজন ও আবহ নির্মাণ ওয়েভ সেশন স্টুডিও। প্রচ্ছদ নির্মাণ স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী লেখিকা শিউলি মণ্ডল সামন্তর কলমে ২০ বাষ্প। আজ টানা ৩ দিন ধরে অবিরাম শ্রাবণের ধারা বয়ে চলেছে, থামার নামই নেই। এই পুজোতে আমার একটা নতুন বই আসছে, তারই কিছু কাজ বাকি আছে, কিন্তু এই বৃষ্টির জন্য প্রকাশনীয় যাওয়া হচ্ছে না। এখন সন্ধে ৭টা, এক প্রস্থ চা খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু আবার হরিরামকে ডেকে কড়া করে ২ কাপ চা আর পেঁয়াজি ভাজতে বললাম। এদিকে রুদ্রপ্রিয় বসে দাবার গুটি সাজাচ্ছে। আজকাল এই দাবা খেলার নেশাটা বড্ড পেয়ে বসেছে ওকে। বাবা রুদ্র, আজ একেবারে গান, কি ব্যাপার? আর এই প্যাচ প্যাচে গরমের পর কটা দিন একটু বৃষ্টি হচ্ছে, আনন্দ হবে না বলছো? আরে এসো এসো, কটা দান হয়ে যাক, আবার হারবে, এসো। সেই তো, আমাকে হারিয়ে তো বড়ই আনন্দ পাও তুমি। হেরে যাওয়ার পর তোমার ওই কালো হয়ে যাওয়া মুখখানা দেখতে আমার বড় ভালো লাগে। এসো বসো বসো। এই নিন আপনাদের চা আর পিঁয়াজি। বলি কি রান্না করব এখনই বলে দিন। আহা, চা আবার সঙ্গে পেঁয়াজি, উফ চমৎকার চমৎকার। খিচুড়ি আর বেগুনি, কি বলো বৃশ্চিক? হ্যাঁ, তবে তাই হোক, দুবেলা শুধু খিচুড়ি আর খিচুড়ি। এই বৃষ্টিতে খিচুড়ি ছাড়া আর কিছু জমবে না ভাইয়া। যাও হরিরাম, খিচুড়ি বসাও। আর কি, অগত্যা ২ বার দাবাতে হেরে একটু গল্প করে রাত্রে ঘি দিয়ে খিচুড়ি, বেগুনি আর ডিম ভাজা খেয়ে শুয়ে পড়লাম। বিদ্যুৎ সংযোগ না থাকায় জানলা দিয়ে ঠান্ডা বাতাস আর হালকা বৃষ্টির ছিটেই কাজে দিচ্ছিল। আর তাদের মিলিত প্রচেষ্টায় কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেও পারিনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে বেশ বেলাই হলো। উঠে দেখি জানলা দিয়ে রোদ এসে প্রবেশ করছে ঘরে। চারিদিকটা ঝলমল করছে একেবারে ঝালর লণ্ঠনের মতন। ঘরে প্রবেশ করা সেই আলোকরশ্মির মধ্যে একরাশ ধুলোগুলো কেমন ঘুরপাক খাচ্ছে, অনেকটা রুদ্রপ্রিয়র কেসগুলোর মতন করে। যাই হোক, হাত মুখ ধুয়ে বসার ঘরে গিয়ে দেখি হরিরাম রুদ্রকে চা জল খাবার দিচ্ছে। দাদা বাবু বসে পড়েন দিকি, আপনারও চাটা দিয়ে দিই, বাজার যাব। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, আজ আবার একটু প্রকাশনীতে যেতে হবে। কবে আসছো তোমার বই? আর যাই দেখি কতটা কি হলো। জলখাবার খেয়ে স্নান করে তৈরি হয়ে বাইরে এসে দেখি রুদ্র আবারও সেই দাবা সাজিয়ে নিয়ে বসে রয়েছে। আমাকে দেখে ও নিজেই বলল, এমনি হাতে কোনো কেস নেই, দাবা খেলে মগজটাকে একটু ধার দেওয়া যায় অন্তত। তোমরা কলমচি, তোমাদের যেমন কলম সানিয়ে নিতে হয় তেমন আমাকেও আর কি। আচ্ছা বেশ, আমি এলাম তাহলে, তুমি তোমার বুদ্ধিকে বরং ঝকঝকে করতে থাকো। এই বলে বেরোতে যাচ্ছি, এমন সময় হরিরাম এক ছুটে ঘরে ঢুকলো। আরে আরে কি হলো, এমন হাঁপাচ্ছ কেন? দাদাবাবুরা কি হয়েছে জানেন? ওই 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 আমি বাজার থেকে আসছিলাম, আর
মোড়ের শেষের ডান দিকে গলির ভেতরে একটা সাদা দোতলা বাড়ি পড়ে দাশুদের। দাশু? এটা আবার কে? আরে মনে নেই? ওই হয়তো এসেছিল এইবারে বাড়িতে, আপনার আপনার রেডিওটা সারিয়ে দিয়ে গেল। দাঁড়াও দাঁড়াও, একটু একটু মনে পড়েছে। বাজারে দোকান আছে না ওর? ওর বাড়ি নিয়ে তো অনেকে অনেক কথাই বলে। হ্যাঁ, তো কি হয়েছে ওদের বাড়িতে? ওদের বাড়িতে নাকি সবাই একসাথে আত্মহত্যা করেছে। এই শুনে আমরা দুজনে চমকে উঠলাম। কি বলছো? সবাই একসাথে আত্মহত্যা? এই দাঁড়াও 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 দাঁড়াও, কি বলছো তুমি? কোথায় শুনে এলে এইসব? কে বলেছে? দাদা বাবু, বাজারে সবাই বলা বলি করছিল যে ওর বাড়ির সামনেই অনেক ভিড়। কাল বিকাল থেকে নাকি ওদের ঘরের দরজা জানলা কেউ খোলেনি, কাউকে বাইরেও যেতে আসতেও দেখেনি, একটা পিঁড়ি অবধি জ্বলেনি। সবাই ডাকছে কিন্তু কোনো সাড়া শব্দ নেই। সবাই বলছে ওরা সবাই নাকি পাগল। হ্যাঁ, সবাই নাকি একসাথে মরেছে। অদ্ভুত, শুনে বেশ কৌতূহল হচ্ছে। চলো একবার ঘুরে আসি। তুমি ওখান থেকে প্রকাশনীতে চলে যাও বেশ বরং। আচ্ছা ঠিক আছে, চলো। শোনো হরিরাম, কেউ দেখা করতে এলে একটু বসতে বলো, আর বিশেষ কিছু মনে হলে নাম নম্বর ঠিকানা লিখে যেতে বলো। আচ্ছা ঠিক আছে, চলো। এই বলে আমরা বেরোতে যাব, এমন সময় ফোনটা বেজে উঠল। রুদ্র গিয়ে ফোনটা ধরল। হ্যালো, কে? ও হ্যাঁ, মানিকবাবু বলুন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি শুনলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসুন। হ্যাঁ, আমরাও বেরোচ্ছি। মানিকবাবু, কিছু নতুন কেস? না না, ওই দাশুবাবুদের বাড়িতে ডাকছে, উনিও আসছেন। চলো। আমাদের বাড়ি থেকে হাঁটা পথে 10 মিনিট বা একটু বেশিই হবে বাজার। সেই বাজারে ঢোকার মুখে একটা গলি। সেই গলিতে ঢুকেই সাদা বাড়িটা দেখলাম। বাড়ির সামনে বেশ ভিড় জমে গিয়েছে। ভিড় ঠেলে একটু সামনে গিয়ে দেখি দুজন কনস্টেবল দরজা ধাক্কা দিচ্ছে। আমাদের দেখি একজন বলল, আরে রুদ্রবাবু, বৃশ্চিকবাবু, আসুন আসুন। আরে দেখুন কি ঝামেলাতে পড়লাম। দরজা খুলছে না যে, কেউ উত্তরও দিচ্ছে না কিছু। কেউ খুলছে না, উত্তর দিচ্ছে না? তাহলে কি সবাই একসাথে? এই পাড়ার লোকেরা বলছে সবাই একসাথে না। এই বাড়ির যে বড়, মানে দাশু, তার নাকি কদিন ধরে খুব শরীর খারাপ ছিল, দোকানও খোলেনি। কাল দুপুরে নাকি এই পাড়ার ডাক্তার এসেছিল দেখতে। মনে হয় সে মারা গেছে। ওই যে উনি, ওনার বাড়ি ওই পেছনে। উনি তো বললেন প্রায় 5 বছর আগে যখন ওনাদের মা মারা গেছিলেন, তখন ওনাকে একটা দিন সবাই এরকমভাবে ঘর বন্ধ করেছিল লাশের সঙ্গে। পরে দরজা ভেঙে নাকি লাশ নিয়ে আসে বাইরে। কি বলি, পাগল সব, মানে। এ কি বলছো? এইসব এইরকম লোকজন থাকে নাকি? সে যা হোক, আগে দরজা ভাঙুন, না হলে হবে না। আচ্ছা দাঁড়ান, আমি দেখি একবার। কেউ আছেন? শুনছেন? বলছি দরজাটা খুলুন, না হলে কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব। খুলুন দরজা। এবারে কিন্তু পুলিশি মামলায় জড়িয়ে পড়বেন আপনারা, তখন কিন্তু বিপাকে পড়তে হবে। কিছুক্ষণ পর দেখলাম আস্তে আস্তে দরজাটা খুলে গেল। দুজন মহিলা সামনে এসে দাঁড়ালো। ভালো করে দেখলাম, ওনাদের পোশাক আশাক আর চোখ মুখ একেবারেই স্বাভাবিক নয়, কেমন একটা অদ্ভুত ধরনের। একজনের প্রায় 50-53 বছর বয়স, পরনে একটা সুতোর শাড়ি, তাও অনেকটা উঁচু করে পরা, অগোছালো চুল, উস্কো খুস্কো আলগা খোঁপা মনে হয়, চোখ ঘোলাটে কিন্তু তাতে বিরক্ত মেশানো। তবে মনে হয় বেশ সুন্দরী ছিলেন এককালে। আরেকজনের বছর 45 বয়স হবে, আলুথালু চুল, একটা সাদা শাড়ি পরনে, শুকনো মুখ আর চোখ দুটো লাল হয়ে রয়েছে। না, দেখে ওনাদের স্বাভাবিক তো মোটেই লাগছে না। এই দেখি দেখি, সরুন, সরে দাঁড়ান। এখানে কি তামাশা হচ্ছে? সরুন। কি ব্যাপার দেখি? আপনারা কে? আপনারা
কি নাম? আমার নাম রুমা দাস। কেন, আমার নাম নিয়ে আপনাদের কোন কাজটা হবে শুনি? এই শুনুন, আপনারা ভিতরে আমার দাদা মারা গেছে, আমাদের এখন একদম বিরক্ত করবেন না। এই যান তো আপনারা, যান যান বলছি, যত সব। এই দিদি, দরজাটা লাগাতো। আরে আরে, করছেনটা কি? ভেতরে একজন মারা গেছে আর আপনারা এইভাবে দরজা বন্ধ করে বসেছিলেন? এখন আবার দরজা লাগিয়ে দিচ্ছেন, এ আবার কি? দাদার শরীর খারাপ ছিল তাই মারা গেছে, তাতে আপনাদের কি? আমার দাদা, আমাদের ঘর, আপনারা জানতো, আমাদের ব্যাপার আমরা ঠিক বুঝে নেব। আপনারা ভেবেছেন নাকি এটা কি ছেলে খেলা হচ্ছে? আপনাদের দাদা যেইভাবে মারা যান না কেন, এইভাবে ঘরে লাশ রাখতে আপনারা পারেন না। আমরা লাশ নিয়ে যাব, আর আমাদের কাজে বাধা দিলে সবাইকে নিয়ে যাব থানাতে। দরজা থেকে সরে দাঁড়ান। এই কনস্টেবল, ময়নাতদন্তকারী লোকেদের ভেতরে আসতে বলো। রুদ্রবাবু, বৃষ্টিবাবু, ভেতরে চলুন চলুন। না না, এটা আমাদের বাড়ি, কাউকে ভেতরে ঢুকতে আমি দেব না। আপনারা আমাদের কেন বিরক্ত করছেন বলুন তো? যান না বলছি তো, দাদাকে ওরা সবাই মিলে মেরে ফেলেছে, আপনারা এখন চলে যান। আমি আস্তে আস্তে রুদ্রকে বললাম, আরে এনারা কি বলছেন? এই তো বললেন শরীর খারাপ ছিল, আবার এখন? আমিও সেটাই ভাবছি, কোনো কথার মাথা মুন্ডু নেই। মানিকবাবু, একবার সরে আসুন, একটু এদিকে আসুন। বলছি, এইভাবে হবে না, আপনি বরং থানা থেকে কিছু মহিলা পুলিশ আনার ব্যবস্থা করুন, আরও কিছু কনস্টেবলকে আসতে বলুন। ব্যাপারটা ঠিক সুবিধা ঠেকছে না। আরে কি মুশকিল বলুন, এই সাত সকালে এইসব ঝামেলা। আচ্ছা, মুশকিলে পড়ে গেল, ঘরে যেতে দেবে না? আচ্ছা দাঁড়ান, আমি দেখছি কি করা যায়। আমি আর রুদ্র গেলাম আশেপাশে কিছু খোঁজ খবর করতে। পাড়ার লোকেদের থেকে অনেক রকম খবর পাওয়া যায়। সত্যি আশপাশ থেকে কিছু অদ্ভুত খবর পাওয়া গেল এই দাশুকে নিয়ে। বাড়িতে মোট 5 জন, 2 বোন, বোবা কাজের লোক, ছোট ভাইয়ের বিধবা স্ত্রী আর তার 4 বছরের ছেলে। দাশুর ছোট ভাইয়ের 3 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। মেজ ভাই বারাসাতের দিকে নিজের সংসার নিয়ে থাকে। বিয়ের পর থেকে এদের সাথে সম্ভবত কোনো যোগাযোগ নেই। 2 বোনের কোনোদিনই বিয়ে হয়নি। দাশু নিজেও বিয়ে করেনি কোনোদিন। তবে অদ্ভুত, বাড়িতে মানুষ আছে বলে তো মনে হয় না। সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো, ওনাদের মা মারা যাওয়ার পর থেকে আজ 5 বছর এই 2 বোনকে কেউ কোনোদিন বাইরে বেরোতে দেখেনি। বাজার হাট কোথাও নয়, এমনকি নিজের বাড়ির ছাদেও নয়। নিজেদের একদম বন্ধ করে রেখেছে। তবে ছোট থেকে নাকি 2 বোন কারোর সাথে তেমন মিশতো না, কথাও বলতো না। বাড়ির কাছে কেউ গেলে জানলা দিয়ে ছুরি, কাঁচি, জল, আলতা, চারিদিক পরিষ্কার করার অ্যাসিড ছুঁড়ে মারে, গায়ে থুতু ফেলে। আর স্বামী মারা যাওয়ার পর থেকে নাকি ছোট বউটা বাধ্য হয়ে বাচ্চা নিয়ে পড়ে রয়েছে। সে কম বেরোয়, বাড়ির বাজার হাট সবই দাশু আর বাড়ির চাকরি করে। এই শুনে তো আমরা রীতিমতো অবাক। এইরকম কোনো পরিবার আছে সেটা ভাবতেই তো অবাক লাগছে। তবে হ্যাঁ, আশা করি বুঝতেই পারছেন ওনারা কেউ স্বাভাবিক নয়, ওনাদের যথেষ্ট মানসিক বিকৃতি রয়েছে। আমরা এইসব নিয়ে কথা বলছিলাম, দেখি ভিড় ঠেলে একজন বছর 50-এর লোক এগিয়ে আসছে। লুঙ্গি পরিহিত, সস্তার জামা গায়ে, হাতে একটা ব্যাগ ঝুলছে। কে আপনি? বাবু, আমি মদন। তুমি কাউকে চেনো এই বাড়ির? আগে দাশুর জমি চাষ করি আমি। দাশুকে চিনি আর বাকিদেরও চিনি, কিন্তু তেমন জানি না বাবু। দাশুবাবুর জমি আছে? তোমার বাড়ি কোথায়? জমি চাষ করো মানে? আমার বাড়ি ওই হাওড়াতে। আমার টিনকুলে কেউ নেই বাবু, আমি ওই এদিক ওদিক ঘুরতাম। আমাকে ওই দাশু একদিন ডেকে নিজের কাজে নেয়। ওর দোকানে থাকতাম, কাজ করতাম। ও একদিন অনেক জমি কেনে ওই বারাসাতের দিকে। আমাকে বলে এবার থেকে ওই জমি দেখাশোনা করতে আর ওখানে থাকতে। আমি সেখানে একটা ছোটো ঘর করে থাকি, জমির কাজ করি, দেখাশোনা করি, আর মাসে 2-3 বার এসে এই জমির সার, ওষুধ যা যা লাগে আর আমার যা লাগে সব কিনে দেয়, টাকা দেয়। আর জমির যা লাগে সব কাগজ দেখে টাকা দেয়। বাজারে দোকান বন্ধ, তাই আমি এই বাড়িতে এলাম বাবু। হঠাৎ দরজা খোলার শব্দ। এই যে মদন, তুই মেরেছিস না আমার দাদাকে? নেমো খারাপ, তোর টাকার এত লোভ, তুই টাকার লোভে আমার দাদাকে মেরে দিলি। দাঁড়া,
দাঁড়া, তোকে মেরেই ফেলবো আমি আজকে। আরে আরে কি করছেন, কি করছেন? আরে শান্তন শান্তন, এই তো বললেন শরীর খারাপ ছিল, তাহলে এই লোকটা কি করে মারবে? হ্যাঁ হ্যাঁ, ওই দাদাকে বিষ খাইয়ে অসুস্থ করে মেরেছে। দাদার সব জমি সব টাকা ও একা নেবে বলে। হে, কি বলছেন বড় দিদি? হ্যাঁ হ্যাঁ, আমি আমি কিছু করিনি। হ্যাঁ, বিশ্বাস করুন আমি কিছু জানি না। আমাকে ডেকেছিল টাকা দেবে বলে, তাই সকাল সকাল এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ভয় পাবেন না, শান্ত হন। যা জিজ্ঞেস করব বলুন কেমন? আচ্ছা মানিকবাবু, মেয়ে পুলিশ? না, আমি খবর দিয়েছি, এই এসে পড়লো বলে। আচ্ছা আপনি বলুন, দাশুবাবু কবে কি করে এত জমি কিনলেন, আর সেখানে কি কি চাষ হয়? আগে সে তো বলতে পারবো না টাকা কোথায় পেয়েছিল, তবে কোনো একটা বন্ধুর বাড়ি গিয়েছিল, ফিরে আসে 2 দিন পর। আবার কদিন পর আমাকে দোকানে রেখে কদিনের জন্য যায় বারাসাত, কদিন পর ফিরে আসে। তারপর আমাকে বলে সেখানে গিয়ে থাকতে। কদিন পর আমাকে জমির ধারে একটা ছোটো মাটির বাড়িও করে দেয়। সেখানে আম, পেয়ারা, সবজি, ধান চাষ করি। উনি যেতেন মাঝে মাঝে, না হলে আমি আসি, জমির জন্য যা লাগে তার সব জিনিস নিয়ে যাই, আর টাকাও নিয়ে যাই। বাবু সত্যি বলছি, আমি আর কিছু জানি না। আগের সপ্তাহে এসেছিলাম, টাকা দিয়েছিল, আর কিছু বিষও লাগতো। দাসুদা বলেছিল পরের সপ্তাহে এসে নিয়ে যাবে। আমি সকালে আসি, আবার রাত্রে ফিরে যাই। দেখি দেখি, এই যে 3 জন মহিলা পুলিশ আসছে, কিছু কনস্টেবলকে বলছি পুরো বাড়িটা ঘিরে ফেলতে। দেখলাম মহিলা পুলিশ দেখে রুমা দেবী দরজা থেকে সরে দাঁড়ালেন। আমরা 3 জন এবং পুলিশ 3 জন ঢুকলো, সাথে ময়না তদন্তের লোক আর 2 জন কনস্টেবল। ভেতরে ঢুকেই আরও অবাক হলাম, এইভাবে মানুষ থাকতে পারে? চারিদিক অন্ধকার, সব জানলা বন্ধ, এক ফোঁটাও আলো নেই, এমনকি হ্যারিকেনও চলছে না। চোখটা একটু সয়ে যেতে মানিকবাবু আগে ঘরের চারিদিকে জানলাগুলিকে খুলে দিতে লাগলো। আমরা নাকে রুমাল দিলাম। কেমন একটা ভ্যাপসা গন্ধ, চারিদিকটা অগোছালো, কাজের লোক কিছুই করে না। দেখলাম রান্নাঘর থেকে কাজের লোক বেরিয়ে এলো। ঝুমা দেবী একটা চেয়ারে বসে আছেন। আচ্ছা দাশুবাবুর ঘরটা? ওই দিকে। আমরা 3 জন এবং ময়না তদন্তকারীরা ঘরটায় ঢুকলাম। গোটা ঘরটায় একটা পচা গন্ধ ছড়িয়ে রয়েছে। গাটা গুলিয়ে উঠল। দেখি আলো জ্বালিয়ে আগে, সব অন্ধকার, যেন ভুতুরে বাড়ি। হ্যাঁ, জানলা খুলে দেওয়া হলো, আলো জ্বলে গেল। দেখলাম একটা ছোট খাটে একপাশে শুয়ে রয়েছেন বছর 55 বছরের একজন লোক। হালকা দাড়ি গোঁফ, গায়ে একটা পাতলা ফতুয়া, লুঙ্গি পরা আর রোগা। দেখি মনে হচ্ছে দুর্বল, রোগে ভোগা শরীর। ভালো করে দেখলাম শরীরে কোথাও কোনো ক্ষত তো নেই, তবে শরীরটা বড্ড ফ্যাকাশে সাদা যেন। ময়না তদন্তকারী লোকেরা বডি দেখতে লাগলো। আমি আর রুদ্র ঘরটা দেখছিলাম। একটা ছোট খাট, একটা ছোট টেবিল, একটা চেয়ার, এবং সেই টেবিলে রাখা একটা মোমবাতি এবং একটা হ্যারিকেন। কিছু ওষুধ, টুকটাক জিনিস, ঘরের কোণে রাখা একটা ছোট আলমারি, তাতেই কিছু জামা কাপড়, কিছু কাগজপত্র আর 2-3টে ফাইল। রুদ্র সেগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখল। সব জমির কাগজ আর ব্যাংকের কাগজ। বেশ ভালো পুঁজি আছে এনার, কিন্তু জমি চাষ করেও ভালো লাভ পেতেন উনি। মানিকবাবু, ওই দেখুন খাটের নিচে একটা কাঁচের গ্লাস, মনে হয় রাত্রে দুধ বা ওই জাতীয় কিছু খেয়েছিলেন। ওটাকে একটু ফরেন্সিকে পাঠিয়ে দিন, আর এই ওষুধগুলো একটু দেখবেন। দেখে মনে হয় কাল রাত্রে মারা গেছে। প্রায় 10-12 ঘন্টা তো হবেই, শরীর পচতে শুরু করেছে। আমরা 2 জন বাইরে এলাম। দেখলাম 3 জন লেডি কনস্টেবল দাঁড়িয়ে আছে 2 বোনের কাছে। ওনাদের মুখে রাগ ও বিরক্তি স্পষ্ট, কিন্তু কোনো দুঃখ নেই। দাদা মারা গেছে সেই কষ্টটাও নেই। পাশের বাড়ির চাকরও দাঁড়িয়ে। আমরা ঘুরে ঘুরে দেখলাম মোট 3টে রুম, নিচে একটা ছোট বসার ঘর, এটাই মনে হয় খাওয়ার ঘর, ওপাশে ছোট রান্নাঘর। রান্নাঘরটাও কি অপরিষ্কার, কি আর বলবো। চাকর মনে হয় সিঁড়ির নিচে থাকে। দেখলাম মানিকবাবুও বেরিয়ে এলেন।
মানিকবাবু, চলুন ওপরে চলুন। হিসেব মতো এই বাড়িতে এখনও দুজন থাকার কথা। নিচে যখন নেই, চলুন ওপরেই আছে নিশ্চয়ই। ওপরে যেতে যেতে আমি প্রশ্ন করলাম, আচ্ছা তোমার কি মনে হয়, ওনার তো স্বাভাবিক মৃত্যু হয়েছে তাই না? কোনো রকম তো চিহ্ন নেই আঘাতের। স্বাভাবিক মনে হচ্ছে, বাইরে থেকে কোনো আঘাত হয়নি, তবে এখনই সব কিছু বোঝা যাবে না। ওপরে দেখি পরপর দুটো ঘর আর একটা ছোট রুম। শেষের ঘরটা ভেতর থেকে আটকানো, বাকি দুটো ঘর তালা মারা। বুঝলাম ওইটাই ছোট ভাইয়ের স্ত্রী থাকে। কেউ আছেন ভেতরে? কেউ আছেন? আমরা পুলিশ, একটু কথা ছিল, শুনছেন? দরজাটা আস্তে আস্তে খুলে গেল। এক মহিলা, বছর 30-এর হবে, একটা হালকা ঘিয়ে সুতির কাপড় পরা, চোখ মুখে ভয় আর প্রশ্ন, রোগা গরম। আপনি তো দাশুবাবুর ভাইয়ের স্ত্রী। নমস্কার, আমি রুদ্রপ্রিয় গিরি, আর ইনি বৃশ্চিক চট্টোপাধ্যায়, আর উনি ইন্সপেক্টর মানিকবাবু। আপনার সাথে কিছু কথা ছিল, ভয় পাবেন না, আমরা জাস্ট রুটিন ইনভেস্টিগেশনে এসেছি কথা বলতে। নমস্কার, আমি প্রিয়া দাস। আপনারা আসুন, আসুন না, ভেতরে আসুন। আমরা ভেতরে ঢুকলাম। একটা মাঝারি মাপের ঘর, সেখানে একটা খাট রাখা, তাতে একটা ছোট 4-5 বছরের বাচ্চা বসে একটা ডিবে থেকে বিস্কুট খাচ্ছে। ঘরটা বেশ সাধারণ, তবে সাজানো গোছানো। একটা টেবিলে বাচ্চাদের কিছু কবিতার বই আর কিছু টুকটাক খাওয়ার ডিবে, দারুণ পরিষ্কার করে রাখা সব কিছু ঘরে। আপনাদের যে কোথায় বসতে দেব, এই চেয়ারটাতে বসুন, আপনারা এই বিছানাতে বসুন। হাই বাবা, তুই আমার কাছে আয়। আপনি জানেন এই বাড়িতে একটা মৃত্যু হয়েছে? দাসবাবু সম্পর্কে আপনার দাদা হবেন তো, উনি মারা গেছেন, আর আপনি এইভাবে দরজা দিয়ে একা ঘরে রয়েছেন কেন? এই বাচ্চাটার জন্য? জানি বড়দা মারা গেছেন, কিন্তু কি করব বলুন, নিচে যেতে পারিনি, ওনাকে শেষবারের মতো দেখতেও পেলাম না। এই বাড়িতে সব কিছুই বড় অদ্ভুত। আপনার তো ঘরে জানলাগুলো খোলা, তাহলে নিচে সব অমন বন্ধ কেন? আগে মানে এরা এরকমই, সবাই বড় অদ্ভুত। ওদের মা মারা যাওয়ার পর থেকে এইসব ব্যবহার আরও বাড়ছে। ফোড়া কপাল নিয়ে এই বাচ্চাটাকে নিয়ে পড়ে আছে এইভাবে, উপায় নেই। না হলে এই পাগলদের সাথে কে থাকতে চায় বলুন? বুঝলাম। শুনলাম দাশুবাবু অসুস্থ হয়ে মারা গেছেন। বলতে পারবেন ওনার ঠিক কি হয়েছিল? প্রায় 8-10 দিন থেকে জ্বর, কাশি, বুকে ব্যথা, খেতে পারতেন না। আমি বলেছিলাম বাইরে কোথাও ভালো ডাক্তার দেখাতে, কিন্তু বাড়িতেই কী সব ওষুধ কিনে খাচ্ছিলেন। এই 3 দিন খুব বাড়াবাড়ি হয়েছিল। পরশু ওই পাড়ার ডাক্তার এসেছিল, কাল বিকেলে এসেছিল, তারপর। বেশ বেশ। আচ্ছা, রুমা ও ঝুমা দেবীর সঙ্গে আপনার সম্পর্ক কেমন? মানে সত্যি বলতে কোনোদিন তেমন সম্পর্ক ছিল না। ওনারা চাননি আমাদের বিয়েটা হোক। আমার বাপের বাড়ি খুব একটা অবস্থাপন্ন নয়। তাছাড়া শুনেছি এনারা চাননি যে বাকি 2 ভাই বিয়ে করুক, তাই আর কি, যতটা দরকার কথা হয় এইটুকুই। আচ্ছা, কিছু মনে করবেন না, কিছু ব্যক্তিগত প্রশ্ন করব। আপনার সেরকম মনে হলে উত্তর দেবেন না। আপনার বিয়েটা কতদিন হয়েছিল, আর বিয়েটা কিভাবে হয়েছিল? আমার স্বামী বিশ্বজিৎ আগে একজনের ট্যাক্সি চালাতো। আমি তখন কলেজে ভর্তি হয়েছি। কলেজের পর টিউশন করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরতাম। আমার বাড়ি হাওড়াতে। তখনও 2-3 বার দেখে আমাকে। ও নিজে যায় আমার বাড়িতে কথা বলতে। আমার বাবাও একটা ছোট ব্যবসা করত। ছোট ভাইয়ের পড়াশোনা আছে, তার মধ্যে বাড়ি বয়ে এসে ছেলে আসছে, তাই আর না করিনি। একটা মন্দিরে গিয়ে বিয়ে হয়। তারপর থেকে আমরা এই ভাড়া বাড়িতে থাকতাম দুজনে। 1 বছর পর আমাদের ওই ছেলে হয়, সুমন। 3 বছর আগে রাস্তা দুর্ঘটনাতে মারা যায় ও। তারপর থেকে এখানেই পড়ে আছি। বাবা মায়ের কাছে আর যেতে পারিনি। ছেলেটা 4 বছর হলো। জানি না ওর কি হবে। আচ্ছা, যাচ্ছি, পরে দরকার হলে নিচে ডেকে নেব, কেমন? নিচে? আচ্ছা বেশ। এই বলে আমরা 3 জন ঘর থেকে বেরিয়ে এলাম। দেখলাম রুদ্র আরেকবার ঘরটাকে ভালো করে দেখে নিচ্ছে।
সুমন টেবিলে রাখা একটা শুকনো আপেল নিয়ে খেতে লাগলো। ঘর থেকে বেরিয়ে রুদ্র আরেকবার চারিদিকটা ভালো করে দেখে নিল, আর পাশে একটা ভাঙা বালতিতে কিছু দেখল। নিচে এসে দেখি তখনও সমানে দুই বোন চিৎকার করে এটা ওটা বলে যাচ্ছে। মহিলা পুলিশ কিছুতেই চুপ করাতে পারছে না। যত সব উটকো ঝামেলা। আমাদের দাদা আমাদের ভগবান, সে মারা গেছে তো তাতে কার কি? হ্যাঁ, আমাদের দাদাকে নিয়ে চলে গেল। আমি জানি ওই মদনই মেরেছে টাকার জন্য। এই পুলিশ আর কি করবে? আচ্ছা, ঝামেলা তো এনাদের নিয়ে। দেখলাম রুদ্র রান্নাঘরে গেল একবার, তারপর চারিদিকটা ভালো করে দেখে নিল। আরে কি মুশকিল, কি মুশকিল! এরা শুধু বলেই যায় বলেই যায়। আচ্ছা, পাগল সব। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনার দাদাকে মারাই হয়েছে, খুন হয়েছে, ওনার খুন। আর আপনাদের মধ্যেই কেউ খুন করেছে, তাই লুকিয়ে ঘরে বসেছিলেন। কি বলছে ও? খুন? একটা অসুস্থ মানুষের মৃত্যু সাধারণ নয়, খুন? হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো কে খুন করেছে। ওই পাশের বাড়ির রহিম। দাদা ওকে অনেকগুলো টাকা ধার দিয়েছিল, দাদাকে টাকা ফেরত দিতে পারেনি, তাই ওকে মেরেছে। এই কনস্টেবল, এই যাও, পাশের বাড়ির রহিমকে ধরে নিয়ে আসো, যাও। দাদা মারা গেছে, কিন্তু আপনারা পাড়ার কাউকে না জানিয়ে দরজা জানলা সব বন্ধ করে বসেছিলেন কেন বলুন তো? জানেন এটা আইনত অপরাধ, তাহলে তো মৃত্যুটা স্বাভাবিক না। আচ্ছা এখন বলুন, দাদাকে শেষ কখন জীবিত দেখেছিলেন? রাত্রে উনি কি খেয়েছিলেন? রাত্রে সবাই খেয়ে 9টা নাগাদ শুয়ে পড়েছিলাম। দাদা 8টার দিকে একটু সাবু খেয়েছিলেন, আর তার সাথে 1 গ্লাস দুধ আর ওষুধ। আর দাদাকে তো রাত্রে ওই প্রিয়া ওষুধ দিয়েছিল। তারপর আমরা শুতে যাই। ভোরে উঠে দেখি দাদার হাত পা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা বেশ, আজ আসছি, কেমন? আমরা ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। কি রুদ্র, কি ভাবছ? এটা কি সত্যিই কোনো সিরিয়াস কেস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর হঠাৎ বললে কেন যে খুন হয়েছে? ওটা এমনি বলেছিলাম, কেসটা ঠিকঠাক আমিও বুঝতে পারছি না। তবে সব কিছু বড্ড গোলমাল পাকানো, অনেক প্রশ্ন, অনেক কিছু আছে জানো। চলো এখন বাড়ি চলো, অনেক বেলা হয়ে গেল। পরের দিন সকালে জল খাওয়ার টেবিলে বসে রুদ্র বলল, চলো একটু বেরিয়ে আসা যাক, একবার ওই দাশুবাবুদের বাড়ি যেতে হবে। আবার ওই পাগলখানায়? ওনারা তো মনে হয় আজ আমাদের মেরেই ফেলবে। ওই দুই বোন, উফ, ওনাদের সাথে তো কথা বলতেই ভয় লাগে। তাছাড়া এইটা কি কোনো খুনের কেস নাকি? কি কেস সে আমিও জানি না, তবে চলো না একটু খোঁজ খবর নিয়ে আসা যাক। আর বিকেলে রিপোর্ট আসবে ময়না তদন্তের, তখন আরও সব বোঝা যাবে। এখন চলো। প্রথমে আমরা গেলাম সেই ডাক্তারবাবুর বাড়ি, যে দাসবাবুকে চিকিৎসা করছিলেন। ওনার সাথে কথা বলে জানলাম প্রায় 1 মাস আগে দাশরথী মানে দাসবাবু ওনার কাছে এসেছিলেন। ওনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, নাক দিয়ে মাঝে মাঝে রক্ত আসতো আর বুকে ব্যথা হতো। ডাক্তার সামন্ত বলেছিলেন ভালো করে ডাক্তার দেখাতে, তবুও উনি কিছু ওষুধ দিয়েছিলেন। আবার প্রায় 10 দিন আগে ওনার খুব বমি হচ্ছিল, মুখে স্বাদ ছিল না, কিছু খেতে পারতেন না, পেটে ব্যথা। তারপর পরশু দুপুরে বুকে খুব ব্যথা হচ্ছিল, পেটেও ব্যথা হচ্ছিল খিঁচুনির মতো। তখন বারবার বললেন ভালো হাসপাতালে নিয়ে যেতে, কিন্তু শুনলেন না। ডাক্তারবাবুর মনে হয়েছে যে ওনার শরীরে খুব বড় কিছু হয়েছিল, স্বাভাবিক কোনো শরীর খারাপ নয়। এইসব কথাবার্তা শুনে রুদ্রর কপালে ভাঁজ আরও বাড়তে লাগলো। পুনরায় গেলাম দাসবাবুদের বাড়ি। বেশ কয়েকবার ধাক্কা দিতেই বাড়ির কাজের লোক এসে দরজা খুলে দাঁড়ালো। ও, আপনারা আবার এসেছেন? কি এবার আমাদেরকে থানায় নিয়ে যাবেন? নিয়ে চলুন না, নিয়ে চলুন। মাফ করবেন এই সময় এইভাবে আপনাদের বিরক্ত করার জন্য, কিন্তু আমাদের কিছু করার নেই। তাছাড়া আমরা পুলিশের লোক নই, দৈবক্রমে জড়িয়ে পড়েছি। কিছু প্রশ্ন করেই চলে যাব, বেশি সময় নেব না। আচ্ছা আসুন, বলুন কি জানতে চান? কিছু ব্যক্তিগত প্রশ্ন আছে, হয়তো আপনাদের খারাপ লাগবে, কিন্তু উত্তর দিতে হবে। পুলিশ এসে করলে আরও খারাপ হবে তখন। আচ্ছা, আপনাদের বাবা মা মানে তিনারা গত হয়েছেন কবে? মা মারা গেছে 5 বছর আগে, আর মা মারা যেতে না যেতেই ছোট ওই প্রিয়াকে বিয়ে করলো। আর বাবা অনেক আগেই ছোটবেলাতেই ছেড়ে চলে যায়।
তখন দাদার বয়স ওই 15 হবে, আমার 12 কি 13, মেজর 10 বছর, আর ভাই সবে 2 বছর। আর আমরা 3 জন বিয়ে করিনি। মা বলতেন বিয়ে নামক জিনিসে বিশ্বাস করতে নেই, তাই দাদাও বিয়ে করেননি। মেজ ভাইকেও মা বলেছিলেন, কিন্তু শোনেনি, আলাদা হয়ে গেছে। আর মা মারা যাওয়ার পর ছোটও। এখন এই দুটো বোঝা আমাদের ওপর। আপনাদের আদি বাড়ি? ঢাকাতে। বাবা ছেড়ে যাওয়ার সময় মাকে অনেক টাকা পয়সা, জায়গা জমি সব দিয়েছিলেন। মা সেই সব বিক্রি করে আমাদেরকে নিয়ে মামা বাড়িতে উঠেছিল। মামা বাড়ি থেকেও বেশ কিছু সম্পত্তি পেয়েছিলেন। তারপর সেখান থেকে এই বাড়ি। আস্তে আস্তে মা খুব ভেঙে পড়ে, অসুস্থ হয়ে যায়। 6 বছর আগে মায়ের হার্ট অ্যাটাক হয়। তারপর আমরা চাকরি ছেড়ে দিয়ে মায়ের সাথে থাকি। 5 বছর আগে মা মারা যান। আর তারপর থেকে এইভাবে। আপনারা কিসে চাকরি করতেন? দিদি কেমিস্ট্রিতে MSc করে একটা কলেজে পড়াতো, আর আমি স্কুল শিক্ষিকা ছিলাম, বিজ্ঞান পড়াতাম। বাহ, দুজনেই বিজ্ঞান নিয়ে, বাহ চমৎকার। আর আপনার দাদা? ও আমাদের 2 বোনকে মানুষ করেছে, নিজেকে সময় দেয়নি, তাই সেইভাবে কিছু করতে পারেনি। আচ্ছা, প্রিয়া দেবী কি সবসময় নিজের ঘরেই থাকে? ওনাকে আর বাচ্চাটাকে আলাদা করে রেখেছেন কেন? শাকচুন্নি একটা, ভাইকে আলাদা করলো, বাচ্চাটা ভাইকে খেলো। ওদের সহ্য করবো কি করে? তবুও ভালো যে খেতে পড়তে দিচ্ছি। রুদ্র ঘুরে ঘুরে চারিদিকটা দেখতে লাগলো, আর আমাকে ইশারাতে বলল প্রিয়া দেবীকে ডেকে আনতে। রুমা দেবী এখনো বুঝি পড়াশোনা করেন? না মানে ওই টেবিলে দেখলাম বেশ কিছু বই, প্ল্যান্ট টক্সিন নিয়ে কিছু পড়ছেন বুঝি? হ্যাঁ, ওগুলো পুরনো বই। কিছুদিন আগে আমি একটা ল্যাবে কাজ করছিলাম, ওই সব বই মাঝে মাঝে পড়ি আমি। প্রিয়া দেবী আসুন, বসুন, আপনাকেও কিছু প্রশ্ন করবো, কেমন? বেশ, করুন। কাল রাত্রে আপনি দাশুবাবুকে দুধ দিয়েছিলেন খেতে? আগে হ্যাঁ, কেন, কি হয়েছে? কিছু না। আচ্ছা, আপনার সারাদিন সময় কাটে কি করে? মানে নিচে কখন আসেন? মাঝে মাঝে সকালে নিচে সবার ঘর ছাড় দেওয়া, কোনোদিন দুপুরে রান্না, সন্ধেতে চা, কোনোদিন রাত্রে রান্না, বর্তার ঘর গোছানো, রান্নাঘরের কাজ, এইসব। তবে আমি আর আমার ছেলে ওপারে আলাদা খাই, মানে আর কি। তাহলে আপনার পড়াশোনা? কলেজে 2nd ইয়ার অবধি। ইংরেজি পড়তে বুঝতে পারেন? হ্যাঁ, অবশ্যই। কাল আপনার ঘরে দেখলাম অনেকগুলো কবিতার বই, ছোট বড় কিছু গল্প, কিছু ডিটেকটিভ বইও আছে, সব আপনার পড়া। কোথায় পেয়েছেন বইগুলি? আগে আমার সব সময় খুব বই পড়ার শখ ছিল। আগে অনেক বই কিনতাম। বাড়িতে কিছু বই ছিল, বাপের বাড়ি থেকে এনেছিলাম। আর কিছু বই কিনেছি একটু একটু করে। এইভাবে আর কতদিন পড়ে থাকবেন? কিছু তো একটা করতে পারেন। স্বামীর বাড়ি ছেড়ে কোথায় যাব? ছেলেটাকে কি করে মানুষ করব? আর এই বাড়িতে এসে চেষ্টা করেছিলাম কিছু করার, কিন্তু হয়নি। আচ্ছা, দাশুবাবুর সাথে আপনার সম্পর্ক কেমন? ওই সবার মতো। তবে উনি তেমন কিছু বলতেন না, কোনো কিছুতে গুরুত্ব দিতেন না। এরপর আমরা বেরিয়ে এলাম সেই বাড়ি থেকে। বাজারে গিয়ে ওনার সেই বন্ধুর সাথে দেখা করলাম এবং কিছু খোঁজ খবরও নেওয়া হলো। বিকেলে চা খেয়ে রুদ্র কটা ফোন করলো। চাটা খেয়ে কিছুক্ষণ পরে বলল, আমি আসছি, একটু কাজ আছে। আর মানিকবাবু থানায় ডেকেছেন, রিপোর্টটা এসেছে। আমি যাব? আর কোথায় যাবে এখন? আগে যাব রটনাকারীদের কাছে, বুঝলে? রটনাকারী? আরে যা রটে তার কিছু তো ঘটে। কি বলে গেল কিছুই বুঝলাম না, তবে রিপোর্টে কি আছে সেটা নিয়ে খুব কৌতূহল হচ্ছে। রুদ্রর সাথে আবার দেখা হলো সেই রাত্রে খাবার টেবিলে বসে। জিজ্ঞেস করলাম, কি ভাই, স্বাভাবিক মৃত্যু তো? কি হয়েছিল ওনার? বিষক্রিয়া, হাইড্রোজেন সায়ানাইড, বুঝলে? তিলে তিলে মৃত্যু। বিষ? কি বলছো? আর কি জানতে পারলে? আর কোথায় যেন একটা গিয়েছিলে? সব জানতে পারবে বন্ধু, সব জানতে পারবে।
কাল বিকালে হবে দাশু হত্যা রহস্যের সমাধান। হত্যা? হত্যা রহস্য? হ্যাঁ, সব কিছু রহস্যই বটে। ওনারা সবাই, ওনাদের কথা ব্যবহার, কোনো কিছুই ঠিক স্বাভাবিক নয়। পরদিন বেলায় রুদ্র একবার বেরোলো কিছুক্ষণের জন্য। ফিরে এসে বলল বিকেল 5টায় একেবারে তৈরি থাকতে। বুঝলাম রহস্যের উদ্ঘাটন হবে আজকে সন্ধ্যা 5 ঘটিকায়। আমার মনের ভেতরটা তখন কত বিবিধ প্রশ্নের জোয়ারে একেবারে বাঁধ ভাঙা বন্যা হয়ে যাচ্ছিল। নানাবিধ জট, এতগুলো খ্যাঁকশিয়ালি রূপী মহিলা এবং তাদের নানান অদ্ভুতুরে হাবভাবে এমনিতেই ক্ষান্ত দেয়নি, তার মধ্যেই উড়ে এসে জুড়ে বসলো হাইড্রোজেন সায়ানাইড। যাই হোক, নিজের সারাদিনের দিনলিপি বহাল তবিয়তে বহালে রেখেই বিকেল 5টায় বেরোলাম ঘর থেকে। এদিকে নাকি মানিকবাবুও আসছেন, সঙ্গে তেনার কনস্টেবল। কে আপনারা? আবার কি চান বলুন তো? দেখি কই, সরুন সরুন, ভেতরে কাজ আছে। ও, আপনি এসে গেছেন? চলুন ভেতরে চলুন। ও, প্রিয়া দেবী আপনিও আছেন নিচে? আচ্ছা, আপনারা দুজন, কাজের লোক আর প্রিয়া দেবী, সবাইকে লাগবে একসাথে। সবাই বসুন। তাহলে দাশরথী বাবুকে খুন করা হয়েছে। খুন? খুন? হ্যাঁ, খুন। আর আপনাদের মধ্যে কেউ করেছেন এই কর্মটি। একেবারে পারফেক্ট ক্রাইম করবেন বলেই খুনি নিজের কাজে এগিয়েছিলেন। কি বলছেনটা কি আপনি? খুন? আমার দাদার শরীর খারাপ ছিল, এটা খুন নয়। শরীর খারাপ, ঠিক। আচ্ছা রুমা দেবী, আপনি মিস্টার আশুতোষ বাবুর সাথে তো ল্যাবে কাজ করতেন, তাই না? তো হঠাৎ কাজটা ছেড়ে দিলেন কেন? মানে আপনি এসব কি বলছেন? আর আর আপনাকে এসব কে বলল? হ্যাঁ, কাজ করতাম, আর নিজের ইচ্ছাতেই কাজ ছেড়েছি। কেন? আর দাদার মৃত্যুর সাথে এসবের কি সম্পর্ক? এসব টেনে আনার মানে কি? নিজের ইচ্ছাতে ছেড়ে দিলেন নাকি অন্য কিছু? আশুতোষ বাবুর সাথে আপনার সম্পর্কের কথাটা আপনার দাদা জেনে যায় ও আপনার মাকে জানায়, তাতেই বাড়ির অশান্তি। কি ঠিক বললাম? আপনার মা ও দাদা কোনো মতে চায়নি আপনার বিয়ে হোক, সেই জন্য বাধ্য হয়ে আপনি ল্যাবে কাজটা ছাড়েন ও সব সম্পর্ক শেষ করে দেন। তুমি এসব জানলে কি করে? দাশুবাবুর বন্ধুর সাথে দেখা করে অনেক কিছু জানতে পারি। এছাড়াও ল্যাবে খোঁজ করে আশুতোষ বাবুর খোঁজ পাই, ওনার থেকে সব জানতে পারি। সেই জন্য তো বাড়িতে কম অশান্তি হয়নি, তাই না? দাদার উপর রাগও বিস্তর ছিল। তাতে কি হয়েছে? আর তাতে কি প্রমাণিত হয়? দাদাকে আমি মেরেছি? সেসব অনেক আগের কথা। দুই ভাই বিয়ে করে সংসার করছে, আর আপনার জীবনে শুধুই অন্ধকার, তাও আবার দাদার জন্য। এত সহজে সব মেনে নিয়েছিলেন? আচ্ছা, আপনার ল্যাবে কি বিষয়ে গবেষণা হচ্ছিল? টক্সিকোলজি নিয়ে, তাই না? বিষ, আর দেশি বিষ না, মারাত্মক বিষাক্ত আর্সেনিক নিয়ে। আর্সেনিক? সে তো মরণঘাতী। সেটা নিয়ে গবেষণা? হ্যাঁ, তবে একটু অন্যরকম। অনেক রকম ফল ও সবজি থেকে পাওয়া যায় আর্সেনিক বা আর্সেনিকের মতো বিষ, তাই তো? পরীক্ষা শেষ হওয়ার আগেই আপনি কাজটা ছেড়ে দেন, কিন্তু আপনি জানতেন যে পরীক্ষার ফলাফল কি হবে। সেটা কি রকম? কি ফল হয়েছিল? আপনি বলবেন না আমি? আচ্ছা, আমি বলছি। আপেল, লিচু এবং ওই জাতীয় কিছু ফলের বীজে খুব সামান্য পরিমাণ একটা আর্সেনিক জাতীয় বিষ পাওয়া যায়। আর যদি এটা রোজ একটু একটু করে কোনোভাবে শরীরে প্রবেশ করে, তাহলে তার শরীরে অনেক রকমের বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে, যেমন বুকে ব্যথা, বমি ভাব, পেট ব্যথা, খেতে না পারা, খিঁচুনি ও শেষে হার্ট অ্যাটাক, একেবারে হৃদযন্ত্র বিকল। কি কিছু ভুল বললাম? এটা আপনি কি বলছেন? দিদির পরীক্ষার সাথে দাদার কি সম্পর্ক? দাশুবাবুর ময়নাতদন্তের রিপোর্টে পাওয়া গেছে যে আর্সেনিক জাতীয় বিষক্রিয়াতে ওনার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ওনার কিডনিরও সমস্যা ছিল। আপনাদের পাড়ার ডাক্তারের থেকে এটাও জেনেছি যে কয়েক মাস আগে থেকেই উনি এই রকমভাবে অসুস্থ হয়ে পড়ছিলেন একটু একটু করে, কিন্তু ভালো কোনো ডাক্তার দেখাননি। আর এই বিষয়টা যে কিছু ফলের বীজ থেকে এসেছে সেটাও পরিষ্কার।
না না না, এ হতে পারে না। এসব কি বলছেন আপনারা? আমার ওগুলো পুরনো বই খাতা, সব পুরনো পরীক্ষা। সেখান থেকে কি করে? আর বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। দাদার ওপর রাগ ছিল ঠিকই, কিন্তু ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম খুব। আমরা চাইনি এইভাবে থাকতে, নিজেদের এইভাবে রাখতে। মায়ের মৃত্যুর পর দাদা কেমন যেন হয়ে গেছিল, ছোট ভাইও আলাদা হয়ে গেল। আমরা নিজেদেরকে সামলে নিয়ে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারিনি। তবে দাদাকে আমি খুন করব কেন? আর দাদাকে আমি খুন করব এমন ধারণার দুঃস্বপ্নেও আমি কল্পনা করতে পারি না। তার মানে কেউ ফলের বীজ খাইয়ে একটু একটু করে দাসবাবুকে হত্যা করেছে। ওই আর্সেনিক জাতীয় বিষটা শরীরে স্লো পয়জনের মতো কাজ করেছে। সে কি রুমা দেবী? সহজে যার দিকে সন্দেহ যায় সে কি আদৌ খুনি হয়? যার দিকে সব প্রশ্ন সেই কি সব প্রশ্নের উত্তরদাতা হয় হে বৃশ্চিক? এ আপনি কি বলছেন? আর বিষটা কোন ফল খেয়ে গেল শরীরে, ওভাবে গেল? তাছাড়া দুধের গ্লাসেও তো কোনো বিষ পাওয়া যায়নি, তাহলে বিষ গেল কিভাবে? তো খনিকে জানতে বড্ড কৌতূহল হচ্ছে সকলেরই। তাহলে আর ভনিতা না করে বলেই ফেলা যাক, খুনি হলেন আমাদের সকলের মধ্যে উপস্থিত প্রিয়া দেবী। আমি? আপনি কি বলছেন? আমি? কেন মিথ্যে ফাঁসাচ্ছেন আমায়? না না, আমি কিচ্ছু করিনি, আমি কোনো বিষ দিইনি, আমি আপেল হাতও দিই না, আমি আপেল খাইও না, আর কাউকে খাওয়াইও নি। আমি তো বলিনি বিষয়টা আপেলের মাধ্যমে শরীরে গেছে। তবে এটা সত্যি যে আপেলের বীজ গুঁড়ো করে এই বিষটা তৈরি করা হয়েছে। আপেলের বীজে এ একটা অংশে খুব সামান্য পরিমাণে সায়ানাইড জাতীয় একটি বীজ থাকে। শুধু আপেল না, লিচুর বীজ, নাশপাতি, এমন কিছু জাতীয় ফলের বীজও থাকে। কোনোদিন এক দুটো দানা মুখে গেলে আমরা বুঝতে পারি না এবং শরীরে তার প্রভাবও পড়ে না। তবে দিনের পর দিন এই বীজ পেটে গেলে তার ফল হতে পারে খারাপ, যেমনটা রুদ্রবাবু বললেন। তবে এটা তো কেউ জানতো না বাড়িতে, আর আমি এসব নিয়ে কোনোদিন কাউকে কিছু বলিও নি। কিছুদিন আগে এইসব খাতা আর ফাইলগুলো চোখে পড়তে কদিন পড়াশুনো করছিলাম, আর এখনো আমার টেবিলেই আছে। কি প্রিয়া দেবী, আপনি তো ভালোই ইংলিশ লিখতে পারেন, আর গোয়েন্দা বই পড়ে পড়ে নিখুঁত পরিকল্পনাও নির্মাণ করেছেন। আপনার রুমে টেবিলে আপেল, ঘরে তেমন কিছু নেই খাবার, কিন্তু টেবিলে রাখা আপেল, তাও শুকনো। বাইরে ডাস্টবিনে রাখা আপেল, কিন্তু বীজ ছাড়া। কমাস ধরে রোজ রাত্রে খেতে দেওয়া না হলেও চা ও রাত্রে দুধ দিতে নিয়মিত, তাই তো? রান্নাঘরে লুকানো একটা শিলনোড়া, যেটা শুধু আপনি ব্যবহার করতেন। দাশুবাবুর থালা বাটি সব আলাদা করে রাখা, যাতে আর কারো কিছু না হয়। খারাপ ব্যবহার তো রুমা ও ঝুমা দেবী করতো আপনার সাথে। তাহলে দাশুবাবুকে হত্যা করলেন কেন? টাকা পয়সার লোভে? না, আপনাকে করা অপমানের প্রতিশোধ নিতে। কোনটা? দেখলাম এবার আস্তে আস্তে ভেঙে পড়ছেন প্রিয়া দেবী। তার শক্ত দুটি চোখের বাঁধ ভেঙে এবার গলে পড়ছে জল কণারা। আর কোনো উপায় ছিল না, কোনো উপায় না। ছেলেটার বয়স হলো 5, ভালো করে একটু খাওয়া দাওয়া, পড়াশুনো দিতে পারি না। বড়দাকে বারবার অনুরোধ করেছিলাম, কিন্তু শোনেননি। সবার চোখে দেবতা হলেও একটা আস্ত শয়তান ছিল। প্রায় রাতে আমার ঘরে এসে অশুভতামি করত আমার বাচ্চার সামনেই। কতদিন রাত চিৎকার করে সবাইকে চিৎকার করে বলতে চেয়েছি, কিন্তু পারিনি। এত টাকা পয়সা ছিল, কিন্তু কৃপণ ছিল 1 নম্বরের। নোংরা ছিল মানুষটা, ওর চাহিদা ছিল অন্য। আর সইতে পারছিলাম না, আর না, কিছু করার ছিল না, কাউকে বলার ছিল না। পাগল হয়ে যাচ্ছিলাম আমি। এই পাগলদের সাথে থাকতে থাকতে জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। তাই একদিন হঠাৎ চোখে পড়ে ওই সব খাতা। ঘর পরিষ্কার করতে যেতাম, ও একটু একটু করে পড়তাম। তারপর একদিন লুকিয়ে ঘরে এনে পড়েছিলাম। তারপর একটু একটু করে প্ল্যান করি, আস্তে আস্তে শুরু করি কাজ। প্রিয়া দেবী, আইনের কাছে আমার হাত পা বাঁধা, তবে চেষ্টা করব যাতে আপনার কম শাস্তি হয় আর আপনার ছেলেদের
ভবিষ্যৎ ভালো হয়। আপনার ছেলেরা যাতে ভালো করে থাকতে পারে তাও ব্যবস্থা করব। আর আপনাদের দুজনের ভালো ডাক্তার দেখাতে হবে, চিকিৎসার যথেষ্ট প্রয়োজনীয়তা আছে আপনাদের। চলো বৃশ্চিক, এবার ওঠা যাক। শেষ হলো আমাদের আজকের কাহিনী বিষ বাষ্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী সপ্তাহে আরেকটি নতুন গল্পের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।